فله أجرها وأجر من عمل بها إلى آخر الحديث صدق الله العظيم আমাদের মধ্যে উপস্থিত আছেন তোমরা অনেকেই যারা পুরাতন ছাত্র তারা চিনো, নতুন ছাত্র যারা তাদের কাছে হয়তো কারো কাছে পরিচিত কারো কাছে অপরিচিত। আমাদের উস্তাদ হাবিব আব্দুল্লাহ নামাত বারকাতুল আলিয়া, তিনি একাধারে তোমরা যারা চিনো আরবি সাহিত্যিক, বাংলা লেখক, এমনকি শিক্ষা গবেষক। বাংলাদেশের যে কয়েকজন এখন এই তরুণ আলেমদের মধ্যে আছেন, প্রথম সারির অন্যতম তিনি হলেন হাবিব আব্দুল্লাহ উস্তাদ। তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন ইফতেতার দর্শে। আমাদের আজকের উপস্থিত আছেন উস্তাদ নুরুল করিম, যিনি লিবিয়া থেকে আরবির উপরে অনার্স করে আসছেন। উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার মাদানী নিসাবের উস্তাদ। উপস্থিত আছেন আমাদের এখানে মুফতি হাফিজুর রহমান। তোমাদেরকে প্রথমত আমি বলতে চাচ্ছি যে আজকের আমাদের এই আনুষ্ঠানিকতাটা ঘরোয়াভাবে করা হচ্ছে সবক শুরু করার জন্য। আমরা একটু বড় করে আকারে, তোমরা যেটা দেখো অন্যান্য ওলামায়ে ইকরাম দাওয়াত করে তারপরে আনুষ্ঠানিকতা করা হয়, এটা আমাদের একটু পরে করতে হবে অন্য একটা কারণে। আমরা ওই অনুষ্ঠানটা একটু বড় করে করতে চাচ্ছি, পরবর্তী অনুষ্ঠানটা। এই জন্য একটু সবক শুরু করার জন্য তাড়াহুড়া করে আরম্ভ করতেছি। ওখানে আমাদের আসার জন্য তোমাদেরকে বলে আবেদন জানাইছেন জামিল মাদ্রাসার মুহতামিম সাহেব আব্দুল্লাহ হাক্কানি সাহেব দামাত বারকাতুল আলিয়া। সারা বাংলাদেশের মধ্যে এখন যারা বিশিষ্ট আলেমী দ্বীন আছেন, মুহাক্কিক আলেম যাদেরকে বলা হয়, তার মধ্যে তিনি অন্যতম। এবং বাংলাদেশের বগুড়া মাদ্রাসা যেটা জামিল, এটা বাংলাদেশের যত বড় মাদ্রাসা আছে তার মধ্যে অন্যতম বড়। হাটহাজারী বা এরকম মাদ্রাসার সাথে কেবলমাত্র জামিলের তুলনা করা যাইতে পারে, অন্য কোনো মাদ্রাসা বড় হেসিয়তে তুলনায় হয় না। এত বড় মাদ্রাসা শহরের ভিতরে। আমাদের এখানে আসতে চাইতেছেন আমাদের উস্তাদ মুফতি সোহেল শাহ দামাত বারকাতুল আলিয়া বসুন্ধরা। তিনিও আসার জন্য সম্মতি জ্ঞাপন করছেন। রফিকুল ইসলাম আল মাদানী বসুন্ধরার হাদিস বিভাগের উস্তাদ, যিনি লিসান্স মদিনা ইউনিভার্সিটি, তিনিও আসার জন্য সম্মতি জ্ঞাপন করছেন। আরো অনেকেই আমাদের সিরাজগঞ্জের আরো কুকনি মাদ্রাসার মুহতামিম, সদর মুহতামিম, তারাও আসতে চাইছেন। এই জন্য ওই একই সাথে এটা বড় করে একটু করার জন্য আমরা আজকে এই সংক্ষিপ্তভাবে এটা সবকটা শুরু করতে চাইতেছি। সবক শুরু করার আগে আমি তোমাদেরকে যে জিনিসটা, যে একটা জিনিস আমি বলবো, উস্তাদ এখানে উপস্থিত আছেন। প্রথম নম্বর হলো, আমরা সবাই ছোটরা এবং বড়রা সবাই এটা বুঝবা যে প্রত্যেকে আমরা মাদ্রাসায় পড়তে যাই। আমাদের পড়ালেখাটা আমরা পড়তে চাই হলো মাদ্রাসায়। আমি তোমাদেরকে আরজ করব যে তোমরা মাদ্রাসায় না পড়ে উস্তাদের কাছে পড়বা। এটা আমাদের সারা দেশের মাদ্রাসার মধ্যে একটা প্রবলেম। এটা এখন সবাই মাদ্রাসায় পড়তে যায়। কোন মাদ্রাসায় পড়ো? অমুক মাদ্রাসায় পড়ি, উস্তাদের কাছে পড়ে না। এর কি এফেক্টটা হয়? এটার আমার জানা মতো যে এফেক্টের মধ্যে অন্যতম এফেক্ট হলো যে একটা ছাত্র তখন ক্লাসে বসে দেখা যায় মনোযোগী না, উস্তাদের কথা শোনে না, তার কথা মানে না, কানুন মানে না, সে মাদ্রাসায় পড়ে। এটার কারণ হয় যে তিনি মনে করেন ছাত্ররা যে পরে আমি নোট দেখা কিতাব দেখা সব আমি ঠিক করে নেব, উস্তাদের কথা শোনার দরকার নাই। এই জন্য জিজ্ঞাসা করলে বলে মাদ্রাসায় পড়ে। কিন্তু আমাদের আকাবির তর্জে বা আমরা যে তর্জে, যেটাকে আমরা দেওবন্দি বলে থাকি, আমরা এই দেওবন্দি তর্জে আসলে বিষয় ছিল উস্তাদের কাছে পড়া। বা এর আগেও যদি আমরা দেখি, একেবারে সলফ থেকে খলফ সবাই উস্তাদের কাছে পড়ছেন, যার কারণে তারা দেখা গেছে ওই উস্তাদের তার গুণাগুণ, তার যোগ্যতা সব ছাত্রের মধ্যে বিকাশ হয়েছে। এখন মাদ্রাসায় পড়ার কারণে এটা বিকাশ হয় না। এই জন্য তোমাদের প্রথম দর্শেই আমার এটা থাকবে উস্তাদার সময় যে তোমরা উস্তাদের কাছে পড়বা, মাদ্রাসায় না। মাদ্রাসায় একটা আলাদা জিনিস, উস্তাদের কাছে পড়বা, তাহলে তখন তার আদর্শ, তার সবকিছু তোমার মধ্যে আসতে থাকবে। এখানে হইতে পারে এটা উস্তাদ যোগ্য অযোগ্য এটা পড়ে, তোমার চাইতে তো অবশ্যই যোগ্য উস্তাদ, এই জন্য তোমার যোগ্যতা যাচাইয়ের এখানে কোনো প্রয়োজন নেই। এটা প্রথম নাম্বার। দুই নাম্বার হলো যে অনেক সময় মাদ্রাসার ছাত্রদের একটা প্রবণতা আছে এখন যে আমরা যা পড়তেছি, সিলেবাসে যা দেওয়া হয়েছে এইটুকু আমাদের জন্য যথেষ্ট না। বা অনেকে এই কথা বলেও যে তোমরা যা পড়তেছো এটার দ্বারা এটা কমতি হবে, তোমার এটার দ্বারা এটা সমস্যা থাকতেছে, এটা তোমার বিবেচনার বিষয় না, এটা বিবেচনা করা যাবে না। এখন এটা বিবেচনা করে এটিও ঠিক মতো পড়ে না, আবার দেখা যায় যে পরে অন্যান্য নিজেরা নির্বাচন করে বই পুস্তক আইনা তারা পরে ওইটাও ঠিক মতো পড়ে না। কোনো দিকেই তার যোগ্যতা হয় না।
এখন পরে মাদ্রাসার দোষ দেয় বা মাদ্রাসাওয়ালারা আমরা দেখি যে এইবারে ছাত্র ভালো হয় নাই, তাহলে এই কিতাব পরিবর্তন করে ওই কিতাব দিলে মনে হয় ছাত্র যোগ্যতা চলে আসবে। আসলে এটাও আমাদের ভুল ধারণা। আমি মরহুম আমাদের বিভাগের অনেক দায়িত্বশীল ছিলেন, আমাদের মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস, অনেকগুলো কিতাবও লেখছেন তিনি, আবুল ফতহ ইয়াহিয়া নবরাল্লাহু মারকাদা। আমি হযরতকে এই প্রশ্নটা করছিলাম যে হযরত একটু যদি খোলাসা করে বলেন যে কিতাব পরিবর্তন করে দেওয়া এটা সিলেবাস পরিবর্তন কিনা অথবা অনুসরণ করা সংস্কার কিনা। আমি আরেকজনে দেখে একটা অনুসরণ করলাম, এটার নাম সংস্কার কিনা সিলেবাস, একটু ব্যাখ্যা করে যদি বলেন। আমি এটা হযরতকে প্রশ্ন করছিলাম। এখানে আমার তখন থেকে একটা বিষয় ছিল, একটা বই পরিবর্তন করে দিলে যোগ্যতা পরিবর্তন হয়ে যায় না, একটা বই অতিরিক্ত পড়লে যোগ্যতা এসে পড়ে তা না। আসলে কর্তৃপক্ষ যখন বিবেচনা করে যে সিলেবাসটা তারা নির্ধারণ করে এবং তারা এটা বিবেচনা করে যে এই উস্তাদরা যদি এটা পড়ায় তাহলে এই ছাত্রদের যোগ্যতা আসবে, আর ছাত্র যদি এই কথা মনে করে যে না আমার কিতাব ওইগুলাই যেগুলো আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এখান থেকে আমি মাহারত হাসিল করব, তাহলে এখনো আবার যোগ্য আলেম বের হবে। বাঁকুড়া পড়ে সে আরবি বলতে পারবে, এসো আরবি শিখে না পড়লেও, এসো আরবি শিখে বললেই সে কি করতে পারবে, আরবি বলতে পারবে অন্য কিতাব না পড়লেও। কিন্তু এখন আমরা কি করি, এটা পারতেছে না আরেকটা দিই ছাত্র, হয়তো অন্য কেউ এসে বললো, তোমাদের এখানে কোনো অতিথি উস্তাদ আসলো, সে আয়সা আলোচনার মধ্যে বললো যে তোমরা যে সকল কিতাব পড়তেছো এগুলার দ্বারা তো তোমাদের যোগ্যতা হবে না। অনেকের মন খারাপ হয়ে যায়, তাহলে তো আমরা পিছিয়ে গেলাম, মনে হয় যোগ্যতা কমে যেতেছে। এই জন্য প্রথম দর্শে আমার এটা তোমাদের প্রতি আরজ থাকবে যে যেই সিলেবাস তোমাকে দেওয়া হচ্ছে এটা কর্তৃপক্ষ বিবেচনা করে, তারা চিন্তা ভাবনা করে কি দিয়ে তোমার যোগ্যতা আসবে না আসবে এটা বিবেচনা করে তোমার এই কিতাব নির্বাচন করা হয়েছে। কাজে এটাকেই তোমার গুরুত্ব দিতে হবে, এটাই তোমার মূল কিতাব মনে করতে হবে, এটাই তোমার যোগ্যতা হওয়ার জন্য বুনিয়াদ মনে করতে হবে। এইটাকেই যদি তুমি আঁকড়ে ধরো, শক্ত করে ধরি, তাহলে দেখা যাবে যে আমরা আবার যোগ্য আলেম হিসাবে ইনশাআল্লাহ তৈরি হবে। এটা একটা জরুরি বিষয়। 2 নাম্বার। 3 নাম্বার